নমস্কার, আমি ঋত্বিক মল্লিক। আমার সঙ্গে আছে রাতুল গুহ এবং অনিন্দ্য সেনগুপ্ত। আমরা সবাই পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগের বিশেষজ্ঞ কমিটির সদস্য। আপনারা জানেন যে আমরা এখানে আজকে যে আমরা কথা বলছি তার প্রধান কারণ হচ্ছে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, ন্যাস 2021 সালের যে ন্যাস এবং তার যে প্রস্তুতি, সেই নিয়ে আমরা এখানে একটু আমরা কথা বলবো। তো এটা শুরুতেই কয়েকটা কথা শুধু আমরা বলে রাখি, সেটা হচ্ছে যে ন্যাস হতে চলেছে 12ই নভেম্বর, আপনারা জানেন। এবং কোন স্কুলে হবে, কোন স্কুল এই ন্যাসের আওতায় আসবে সেটা এক্ষুনি বলা সম্ভব নয়। সেটা 12 তারিখ, অর্থাৎ যেদিন ন্যাস হবে তার সপ্তাহখানেক আগে একটা র্যান্ডম যেটা সিলেক্ট করে সেখানে স্কুলগুলোকে চিহ্নিত করা হয়, বেছে নেওয়া হয়। সেটা তখন জানা যাবে। আপাতত যেহেতু আমাদের রেডি থাকতে হবে, আমাদের প্রস্তুত থাকতে হবে যে যে কোনো স্কুলই আসতে পারে, আপনার স্কুলও আসতে পারে, ফলে আমাদের প্রস্তুত থাকতে হবে। এবং সেই প্রস্তুতির একটা অঙ্গ হিসেবে এটাও আপনারা জানেন যে একটা এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ নামে একটা প্রশ্নের সম্ভার, সেটা 4 এবং 5 তারিখ আপনারা স্কুল থেকে ডিস্ট্রিবিউট করেছেন। সেটা বাংলা শিক্ষা পোর্টালে ছিল, আপনারা সেটা ডিস্ট্রিবিউট করেছেন। এবং 25-26 অক্টোবর, এই মাসের 25-26 তারিখে ছাত্রছাত্রীরা সেই প্রশ্নগুলোর উত্তর করে আপনাদেরকে জমা দেবেন এবং তারপরে দিন 27 এবং 28 আপনারা সেটাকে ইভ্যালুয়েট করবেন। এটা যেমন একটা প্রস্তুতির অঙ্গ, তেমনি আরেকটা প্রস্তুতির অঙ্গ হিসেবে সেটা আপনাদেরকে ন্যাস সম্বন্ধে এক ধারণা দেবার জন্য এবং ন্যাসে আপনাদের ঠিক করণীয় কি সেই বিষয়ে ধারণা দেবার জন্য ইতিমধ্যেই দূরভাষে একটা ট্রেনিং হয়েছে। এবং তার কারণ ছাত্রছাত্রীদের কোথাও এই প্রশ্নের উত্তর করতে গিয়ে যদি কিছু জানার থাকে, যদি কিছু সাহায্যের দরকার হয়, তারা দূরভাষে আপনাদের সঙ্গে তারা যোগাযোগ যাতে করতে পারে। আমরা এখন যে জায়গাটাতে আমরা কথা বলবো সেটা প্রধানত আপনাদের সঙ্গে টিচার, আপনাদের সাথে কথা বলবো। এবং এখন আমাদের বিষয় হবে ক্লাস 5। ক্লাস 5-এ আপনারা জানেন যে ভাষা, গণিত এবং ইভিএস পরিবেশ, এটা আমাদের ন্যাসের আওতার মধ্যে আছে। এবং আমরা এই এই তিনটে বিষয় নিয়ে আলোচনা করবার আগে আমরা একটা সাধারণ আলোচনা, যাকে আমরা বলি একটা জেনারিক একটা ডিসকাশন, সেটা আমরা এখন একটু করে নেব। তারপর ভাষা, তারপর গণিত এবং তারপর পরিবেশ, এইভাবে আমাদের আলোচনাটা আজকে এগোবে। এই প্রসঙ্গে আমি যাবার আগে শুধু একটা কথা বলি, সেটা হচ্ছে 2017 সালে এই ন্যাস একবার হয়েছে। এবং সেই ন্যাসের যে ফলাফল, সেই ফলাফল আমাদের যথেষ্ট ভালো। আমাদের রাজ্য এই 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 রেজাল্ট আমরা করেছিলাম। ক্লাস 3 এর ক্ষেত্রে তো আমরা ন্যাশনাল অ্যাভারেজের অনেক উপরে ছিলাম। সুতরাং আমরা এবারে আরো ভালো একটা ফলাফল করার লক্ষ্যে আমরা আলোচনায় যাচ্ছি। আলোচনাটা আমরা এভাবে করব, আমাদের প্রধানত রাতুল যে বিষয়টা বলবে সেটা বাংলায়, মানে বাংলা মাধ্যমে, মানে বাংলা ভাষায় সেটা বলবে। আর আমাদের অনিন্দ্যদা রয়েছে, অনিন্দ্য সেনগুপ্ত সেই কথাগুলোই, মোটামুটি সেই কথাগুলোই ইংরেজিতে বলবেন, কারণ আমাদের মধ্যে বাংলা ভাষাভাষী নন এমন অনেক মাস্টারমশাই আছেন, তাদের জন্য। তো আমি প্রথমে এই জায়গাটাতেই রাতুলকে আমি বলার জন্য অনুরোধ করবো যে রাতুল, এই যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ এবং তারও আগে যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, যে ন্যাশনাল, এটা তো সারা দেশ জুড়ে হবে। এটা তো স্টেট স্পেসিফিক, মানে আমাদের রাজ্যের সিলেবাস, আমাদের রাজ্যের টেক্সট, এইটার সঙ্গে এই সার্ভে সেভাবে হয়তো যোগ নেই। আবার যদি আমরা খুব গভীরভাবে দেখি যে আমাদের রাজ্যে আমরা যে সিলেবাস এবং টেক্সট বুক আমরা ফলো করি, সেটা যে কম্পিটেন্সি গুলোকে আমরা মাথায় রেখে এইগুলো আমরা তৈরি করেছি, সেটা কোথাও প্রকারান্তরে এই ন্যাসের ক্ষেত্রে কাজে দেবে। এটা আপনি যদি একটু ডিটেইলে বলেন। ঋত্বিক, একদমই ঠিক। তুমি যেটা বলছিলে যে
ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে বা ন্যাস যেটা আমরা বলছি, এটা আসলে গোটা দেশে কন্ডাক্ট করা হয় সো হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, সো হ্যাভ টু ইভালুয়েট যে গোটা দেশে স্টুডেন্টরা রাজ্যের স্টেট স্পেসিফিক সিলেবাস গোয়িং বিয়ন্ড দ্য স্টেট স্পেসিফিক সিলেবাস কতগুলো সামর্থ্যের ভিত্তিতে বা কম্পিটেন্সির ভিত্তিতে সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। কোন স্টুডেন্ট কতগুলো সামর্থ্যের ভিত্তিতে গোটা দেশের নিরিখে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা দেখার জন্যই এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে করা হয়। আমাদের রাজ্যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে জন্য এই 2021 এর ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের জন্য বেশ কিছু প্রিপারেশন নেওয়া হয়েছে। ঋত্বিক ইতিমধ্যে বলেছে যে আমাদের দূরভাষেও ট্রেনিং হয়েছে এবং যেটা ঋত্বিক উল্লেখ করেছে যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ বলে একটা প্যাকেজ আমাদের বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করা হয়েছে, যার প্রিন্টেড কপি ডিস্ট্রিবিউটেড হচ্ছে গার্জিয়ানদের কাছে আপনাদের মাধ্যমে, যাতে স্টুডেন্টদের কাছে পৌঁছে যায় এবং সেটা অলরেডি ডিস্ট্রিবিউটেড হয়েছে এবং তার উত্তর লিখে তারা 25-26-এ দেবে গার্জিয়ানদের মাধ্যমে এবং 27-28-এ তার ইভ্যালুয়েশন হবে এবং অ্যাকর্ডিংলি তাদের কাছে স্টুডেন্টদের কাছে ফিডব্যাক পৌঁছবে। এটা হচ্ছে টাইমলাইন। নাও দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যে হঠাৎ আমাদের তো মডেল অ্যাক্টিভিটি টাস্ক হচ্ছিল, আপনাদের মাধ্যমে গার্জিয়ানরা পেয়ে স্টুডেন্টদের কাছে যাচ্ছিল, ঘটনাটা ঘটছিল। হঠাৎ একটা এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের দরকার পড়লো কেন? এর দুটো কারণ আছে। এক, ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেতে যে ধরনের প্রশ্ন হয়, ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেতে যে প্রশ্নগুলো হয় সেটা কিন্তু কমপ্লিটলি এমসিকিউ বেসড। আমরা আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে যে ধরনের কোয়েশ্চেনটা দিচ্ছি তাতে অনেক টাইপের কোয়েশ্চেন আছে, তার মধ্যে একটা টাইপ হচ্ছে এমসিকিউ। কিন্তু ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেতে যে কোয়েশ্চেন থাকে সেটা কিন্তু কমপ্লিটলি বেসড অন এমসিকিউ। তাই আমাদের এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা স্টুডেন্টদের সাহায্য করবে যে কমপ্লিটলি একটা এমসিকিউর যদি কোয়েশ্চেনিয়ার আসে সেটাকে কিভাবে মিট করতে হয়। এটা এক নম্বর। এটা গেল তার স্ট্রাকচারাল পয়েন্ট অফ ভিউ এমসিকিউ প্যাকেজটা। সেকেন্ড, যেটা থিমেটিক পয়েন্ট অফ ভিউ, এই যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেতে যে কোয়েশ্চেনটা গুলো করা হয় সেগুলো সম্পূর্ণভাবে কম্পিটেন্সি বেসড বা সামর্থ্য ভিত্তিক। তুমি যে সাবজেক্ট, তুমি যে স্টেটের সিলেবাসই ফলো করো না কেন, যে টেক্সট বুকই ফলো করো না কেন, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। মানে চেক করা হয় যে তোমার মধ্যে কম্পিটেন্সি বা সামর্থ্যটা কি অ্যাচিভ হয়েছে না হয়নি। দ্যাট হ্যাজ বিন চেকড, যে whether the competency has been achieved by you or not, সামর্থ্যটা তোমার মধ্যে অর্জিত হয়েছে কি হয়নি। তাই আমাদের এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে কোয়েশ্চেন হুইচ আর সেট, এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে যে কোয়েশ্চেন গুলো করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে, সেগুলো কোনোটাই কিন্তু ইনফরমেশন বেসড কোয়েশ্চেন নয়, সেগুলো কোনোটাই কিন্তু ইনফরমেশন বেসড কোয়েশ্চেন নয়। These questions are competency based, সামর্থ্য ভিত্তিক, and they're based on understanding and application. Understanding and application, যে একটি স্টুডেন্ট সে কোনো একটা কিছু বুঝেছে কিনা সেইটাকে চেক করা হবে, আন্ডারস্ট্যান্ড, এবং তার এই বোধগম্যতাটা অ্যাপ্লিকেশন বা প্রয়োগের জায়গায় নিয়ে যাওয়ার সক্ষমতা তৈরি হয়েছে কিনা সেটা চেক হবে। সো দিস কোয়েশ্চেনস, দিস কন্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট জেনারিক কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন গুলোকে বলা হয় কন্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট জেনারিক কোয়েশ্চেন। কেন কেন জেনারিক কোয়েশ্চেন বলা হয়? কারণ দিস আর বেসড অন কম্পিটেন্সি, কোন স্পেসিফিক স্টেটের, কোন স্পেসিফিক সিলেবাসের, কোন স্পেসিফিক টেক্সট বুকের নয়, সেটা যে কোনো স্টেটের হতে পারে, যে কোনো টেক্সট বুকের, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে সামর্থ্যটা। তাই কোয়েশ্চেন গুলো সামর্থ্য ভিত্তিক এবং কোনোভাবেই সেটা ইনফরমেশন বেসড নয়, তথ্য ভিত্তিক কোনো কোয়েশ্চেন নেই, এবং দিস কোয়েশ্চেনস আর বেসড অন আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্লিকেশন। এই এমসিকিউ গুলোর উত্তর দিতে গেলে বাচ্চার মধ্যে দুটো প্রশ্ন আসবে। একটা হচ্ছে হোয়াই, এই কোয়েশ্চেনস আর বেসড অন হোয়াই এন্ড হাউ, কারণ হোয়াই লিডস টু আন্ডারস্ট্যান্ডিং এন্ড হাউ লিডস টু অ্যাপ্লিকেশন। আপনারা ইতিমধ্যেই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা দেখেছেন, আর একটু গভীরভাবে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন এই সম্পূর্ণ যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু দুটো কি টার্ম, একটা হচ্ছে হোয়াই, একটা হচ্ছে হাউ। সমস্ত কোয়েশ্চেন গুলোর পিছনেই কিন্তু এই দুটো পয়েন্ট লুকিয়ে আছে, হোয়াই এন্ড হাউ। তাই
আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমাদের যে স্টুডেন্টরা তারা তো অলরেডি এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের প্রিন্টেড কপি তাদের কাছে গেছে, এবার তারা উত্তর করতে বসবে এবং উত্তর করার সময় করে তারা 25-26-এ সাবমিট করবে থ্রু দেয়ার গার্জিয়ান কিপিং অল দ্য কোভিড প্রোটোকল। নাও তারা যখন উত্তরটা দিতে যাবে তাদের মনে কিছু প্রশ্ন আসতে পারে, কারণ কিছু প্রশ্ন পেয়েছে তার উত্তর দিতে যাবে, তাদের মনে কিছু ডাউট আসতে পারে, কিছু কনফিউশন আসতে পারে। সেক্ষেত্রে আপনি যখন অ্যাজ এ টিচার আপনার স্টুডেন্টকে সাপোর্ট করছেন, আপনি এই প্যারামিটারটা মাথায় রাখবেন যে এই কোয়েশ্চেন গুলো কিন্তু বেসড অন আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্লিকেশন। তাই ওই স্টুডেন্ট যখন উত্তর দিতে যাচ্ছে ওর মনে কিছু কগনিটিভ কনফ্লিক্ট আসতে পারে, তা ওর মনে বিভিন্ন রকমের চিন্তা আসতে পারে, যে চিন্তাগুলো কিন্তু দুটো টার্মের উপর বেস করে, ওয়াই এন্ড হাউ। এবং সেক্ষেত্রে ও যদি আপনার কাছে কোনো প্রশ্নের উত্তরের জন্য সাপোর্ট চায়, আমাদের রিকোয়েস্ট এটা আপনার কাছে থাকবে যে ডিরেক্টলি কোনো একটা প্রশ্নের কোন উত্তরটা অপশন, একটা কোয়েশ্চেন আছে ফলোড বাই 4টে অপশন, কোন অপশনটা উত্তর শুধু অপশনটা না বলে দিয়ে, শুধু অপশনটা না বলে দিয়ে তাকে এই ডিরেকশনটা প্রথমে দেওয়া যে কেন এই অপশনটার দিকে উত্তরটা যাচ্ছে আর কেন বাকি 3টে অপশন নয়, এই ডিরেকশনটা পেতে ওকে সাহায্য করা, এটা প্রাথমিক কাজ হবে। প্রথমেই অপশন, কোন অপশনটা রাইট উত্তর, নট দ্যাট কোন, আমি তাকে ডিরেকশনটা ফিক্স করে দেবো, তাকে ডিরেকশনটাকে প্রথমে দেখিয়ে দেবো, গাইড করে দেবো যে ডিরেকশনে গেলে ও উত্তরটা অ্যারাইভ এট হতে পারবে, কেন এই অপশনটা উত্তরের দিকে নিয়ে যাচ্ছে আমাকে, বাকি 3টে অপশন নিচ্ছে না, এই জায়গাটা ওকে সাপোর্ট করা এবং ফাইনালি ওকে উত্তরটা অ্যারাইভ এট এতে পৌঁছতে সাহায্য করা। সো আমার টু সাম আপ যে দিস এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ ইজ আ প্যাকেজ বেসড অন এমসিকিউস, যে এমসিকিউ গুলো কোনো ইনফরমেশন বেসড নয়, কম্পিটেন্সি বেসড, এবং দিস কোয়েশ্চেন রিভলভ অ্যারাউন্ড 2 কি টাস্ক, আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্লিকেশন। এই এমসিকিউ গুলো আসলে এটা ইভ্যালুয়েট করতে সাহায্য করবে যে স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড করেছে কিনা এবং তার অ্যাপ্লিকেশনের জায়গাটায় পৌঁছাতে পারছে কিনা। এবং অ্যাজ এ টিচার আমি যখন ওকে সাপোর্ট করবো, ও যদি কোনো সাহায্য চায় উত্তর লেখার ক্ষেত্রে, উত্তর পড়ার ক্ষেত্রে, আমি প্রথমেই ওকে অপশনটা না বলে দিয়ে ওকে ডিরেকশনটা ফিক্স করতে সাহায্য করবো, যে ডিরেকশন গেলে ও 4টে অপশনের মধ্যে কোন অপশনটা রাইট উত্তর ওর বের করার সুবিধা হবে, এবং ফাইনালি উত্তরটা অ্যারাইভ এট হতে সাহায্য করবো। জাস্ট একটা কথা বলে আমি সাম আপ করছি, এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা আমাদের টু ফোল্ড সাহায্য করবে। এক, যেসব যেমন ঋত্বিক বলছিল যে র্যান্ডমলি সিলেক্টেড কিছু স্কুল থাকবে যার স্টুডেন্টরা অ্যাপিয়ার করবে ন্যাসে, যারা এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা করছে তারা যদি র্যান্ডমলি সিলেক্টেড স্কুলের স্টুডেন্ট হয়, তারা তাহলে ওই ন্যাসের জন্য তাদের একটা প্রিপারেশন রইল। অ্যাট দ্য সেম টাইম যে স্টুডেন্টরা বা যে স্কুলগুলো ন্যাসের জন্য সিলেক্টেড নয় কিন্তু তাদের স্টুডেন্টরাও এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা করলে তাদেরও কিন্তু একটা লার্নিং এনহ্যান্সমেন্ট হবে, লার্নিং এম্পাওয়ার হবে, যেহেতু তারা এই আন্ডারস্ট্যান্ডিং এন্ড অ্যাপ্লিকেশন বেসড এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা প্র্যাকটিস করেছে। একদমই রাতুল, ঠিকই। আমি শুধু অনিন্দদার কাছে যাওয়ার আগে একটা কথা, রাতুলের কথা থেকেই সেই কথাটা আমি তুলে নিয়ে বলছি যে এই যে এমসিকিউ এর সঙ্গে সাধারণভাবে আমাদের মনে হয় যে এমসিকিউর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বা অ্যাপ্লিকেশন বেস যে প্রশ্ন তার কোথাও যেন একটা বিরোধ আছে। এমসিকিউ শুনলেই মনে হয় যে এটা একেবারে এক শব্দের ইনফরমেশন বেসড এটা একটা কোয়েশ্চেন, কিন্তু এমসিকিউতে যখন এই ধরনের প্রশ্ন ফ্রেম করা হয় মানে আন্ডারস্ট্যান্ডিং বেসড বা অ্যাপ্লিকেশন বেসড, তখন যে ধরুন অপশন গুলো থাকে, ধরুন যে 4টে অপশন আছে, এই 4টে অপশন খুব গায়ে গায়ে হয়ে যায়। মানে আমি একটা কিছু প্রশ্ন, একটা কোনো ঘটনাকে বলে আমি বলছি কারণ, বলে আমি যে 4টে কথা বলছি মূল কারণের খুব কাছাকাছি থেকে যায় বাকিগুলো, যেটা প্রধান কারণ সেইটাকে বেছে নিতে গেলে অনেক সময় প্রথমটা পড়েই মনে হতে পারে যে এটা তো একটা কারণ বটেই, তারপর হয়তো বাচ্চারা বা আমাদের ছাত্রছাত্রীরা আর পড়লো না, ওইটাকেই সে টিক দেবে, কিন্তু আসলে দেখা যাবে যে হয়তো 3 নম্বরের জায়গায় যে কারণটা দেওয়া আছে সেটা অনেক বেশি সুপ্রযুক্ত। ফলে এমসিকিউ অভ্যেস করার ক্ষেত্রে এই যে অ্যাপ্লিকেশন বেসড এবং আন্ডারস্ট্যান্ডিং বেসড এই কথাটা বারবার আসছে, সেইটা অভ্যেস আর এমনি সাধারণভাবে এমসিকিউ এর অভ্যেস, এই দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে। যখন আপনাদের কাছে দূরভাষী হোক বা যেভাবেই হোক, যখন ছাত্রছাত্রীরা আপনাদের কাছে যেভাবেই হোক
আপনার কাছে পৌঁছবে কোনো একটা প্রশ্ন নিয়ে বা কোনো না কোনো ভাবে, তখন কিন্তু আপনি সে প্রশ্নের উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তারা জানতে চাক বা না চাক, এই জায়গায় একটুখানি জোর দেবেন যে প্রত্যেকটা অপশন ভালো করে পড়ে তারপর যেন তারা উত্তর করে। একটা দেখে মনে হলো না এটাই তো বলে উত্তর না করে প্রত্যেকটা যেন ভালো করে পড়ে এবং তারপর যেন সেই উত্তরটা তার মানে দেয়। ঠিক ডিরেকশনটাও দিয়ে দেবেন অ্যান্সারের, এবং সেই অ্যান্সারটা তারপর অ্যারাইভ এর মধ্যে সাহায্য করবেন। হ্যাঁ, পদ্ধতিগত ভাবে আমরা সেখানে যাব। আমি অনিন্দ্যদার কাছে আসবো। অনিন্দ্যদা, তুমি তো এই কথাগুলো সমাপ্ত করবেই, এবং একই সঙ্গে আমার যেটা বলবার সেটা হচ্ছে যে অনেকে হয়তো ভাবছেন যে র্যান্ডম একটা সিলেকশনের মধ্যে তাদের স্কুল যদি বাদই যায় তাহলে আর এইটার কি মানে এটা করে কি লাভ, কিন্তু এইটা যে ভবিষ্যতে কতটা সাহায্য করতে পারে এই এমসিকিউ এর অভ্যেস, এই আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন বেসড প্রশ্নের যে এমসিকিউ করার যে অভ্যেস, এটা কিভাবে সাহায্য করতে পারে আমাদের ন্যাস প্রস্তুতির বাইরে, এই সম্পূর্ণ দিকটা তুমি যদি একটু আলোচনা করো। Yes, Ritika, I will take the cue from you. Firstly, what you have said is NAS was first held in 2017. 4 years later, this year, NAS is again to be held on 12th November. Now, we do not know exactly which schools are to be selected, but randomly it will be taken. But there are two things. One, that those schools where the NAS exams will be conducted, they will get an exposure to these questions. Second one, those schools where the NAS exam will not be conducted, they will have a similar kind of exposure, and they will get to know to what extent their children, the students, they have acquired the learning competencies. In any field of life, competencies are absolutely important. So without competency, we do not actually acquire the knowledge, and the application of knowledge is more important. So application of knowledge and understanding the concept, that is, these two areas are the most important areas. That is why in general MCQs, where in particular in the model activity task, you have rightly pointed out that there are certain options, and these options are basically information based. But here there is a slight shift. The shift is that none of the questions are information based. All the questions are based on understanding type and knowledge, rather application type. So understanding and application, these two areas are given utmost importance. And therefore, the questions are set in such a manner that the students have to think about a particular concept and they have to answer to a certain question. Why? Why is this? So that is an understanding. If they can understand the concept, then only they can find out the right answer. Similarly, how? So that how leads is a guide that leads to the answer. The answer is again there are 4 options are there, and one option is the correct answer. But here lies the difference. When the student is trying to answer the how question, that is basically leads to the application of the competency in that particular thing. So that unless the concept is developed, he cannot actually apply it in the particular area. So concept is developed, we can understand that, or rather through a kind of an assessment, that the student can understand this particular concept and the student knows how to apply it. So these two areas are given utmost importance. All the questions of NAS are MCQ types. So that is another main thing. In our model activity tasks, there are other variations, like there are some short answer types or some very short answer type questions. But in NAS,
none of the questions are of very short answer type or short answer type questions. All the questions are multiple choice type questions. Keeping in this view, this MCQ adaptation package has been prepared. So when the students will ask you, instead of actually telling them the answer, all the teachers are requested to help them to find the reason why or how. If they are guided in this manner, then they know how to find out the answer. So that is the main thing. Instead of telling the answer, guiding them in the proper way, that will actually help them more. By this time, all of you have seen the model, the MCQ adaptation package, because on 4th and 5th, all the questions have been distributed. They have been actually uploaded on 27th September. So 4th and 5th, all these questions are being distributed to the students, and they will be rather answering these questions. And around 27th, 28th October, they will be actually handing over the solved questions to you. In the meantime, they might actually ask you. So as teachers, you have to actually respond to them, helping them, guiding them, not telling the answer, but how to solve. How to solve an MCQ which has a question which has an understanding type. How much they know, how much competency they have acquired, that is the main thing. So the main objective of NAS is to know, to assess the competency level of the students of class 5. So as they are sitting at home and they are actually reading all of their own, how much they have acquired their competencies in class 5 of those particular subject areas, that is more important. Now, competencies are universal. Maybe the syllabus actually may differ, but the main competencies, they actually rather they are same all over the country. And this particular exam, or rather I would say a survey, this particular survey is conducted in all states, just not in West Bengal, in all states of India, and on a particular date only. So that is why the role of the teachers, that is more important. You have to help them to find out the answer. থ্যাংক ইউ অনিন্দা। আমরা একদম শেষ করছি এবার। 12ই নভেম্বর আমাদের রাজ্যে ন্যাস হবে। এটার জন্য আমরা প্রস্তুতির একটা অংশ হিসেবে আমরা এই কথাগুলো বললাম। এবার আমরা একেবারে সাবজেক্টের মধ্যে যাব, প্রতিটা সাবজেক্টের উপর ফোকাস করে আমাদের এরপরে আমরা এই জেনারিক সেশন, যেটা সাধারণ আলোচনা ন্যাস সংক্রান্ত, সেটা আপাতত এখানে শেষ করছি। একটা কথা শুধু মাথায় রাখবেন, 2017 সালে 3000-এরও উপর স্কুল এই ন্যাস এই সার্ভেতে অংশগ্রহণ করেছিল। এবারেও আশা করছি সেরকমই হবে, কিন্তু যে বিরাট সংখ্যক স্কুল অংশগ্রহণ করলো না, এই এমসিকিউ আসলে বোধহয় তাদের ছাত্রছাত্রীরা এই যে আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন দেখে আমরা এত কথা বলছি তার নিরিখে, অর্থাৎ সিলেবাসের বাইরে অথচ একটা কম্পিটেন্সির ওপর দাঁড়িয়ে তারা কোথায় রয়েছে, এটাও বোধহয় একটা নিজেদের মতন করে একটা সার্ভে দেখে নেওয়ার সুযোগ থাকছে। আমরা এখানে শেষ করছি। আমরা ঠিক 5 মিনিট বাদে আমরা শুরু করব ভাষা সাবজেক্ট হিসেবে। আমরা সেখানে আবার মিলিত হচ্ছি। থ্যাংক ইউ রাতুল, এবং আরেকবার অনিন্দা থ্যাংক ইউ, ধন্যবাদ। নমস্কার, আমি আবার ফেরত এসেছি। আমি ঋত্বিক মল্লিক, আমার সঙ্গে আছে আমার বন্ধু, আমার সহকর্মী, বিশেষজ্ঞ কমিটির আরেক সদস্য রুদ্রশেখর সাহা। আমরা ভাষা সংক্রান্ত ন্যাসে, মূলত ন্যাসকে মাথায় রেখে, এই সার্ভেকে মাথায় রেখে ক্লাস 5 এর জন্য ভাষা
এই ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। আমরা এই কথা শুরু করবার আগেই আপনাদের মনে করিয়ে দিই যে আমরা আমাদের দপ্তর থেকে আমাদের তৈরি করা একটা কম্পিটেন্সি, মানে শিখন সামর্থ্য, কাম্য শিখন সামর্থ্য, এই ধরনের আমরা একটা পুস্তিকা আমরা তৈরি করেছিলাম এবং সেটা ইন্টারনেটেও পাওয়া যায় এবং সেটা সব স্কুলেই সেটা পাঠানো হয়েছে। এই যে কম্পিটেন্সি আমরা বেসড, এই যে আমরা যে কাজটা করেছিলাম, এই কাজটাই এখানে আমাদের মূলত আলোচনার বিষয় হয়ে আসবে। তার কারণ ন্যাস, যেটা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট কিন্তু কোনোভাবেই কোনো পার্টিকুলার একটা বিশেষ কোনো রাজ্যের সিলেবাস বা তার বিশেষ কোনো টেক্সট বই একে ভিত্তি করে হয় না, হয় সামর্থ্যকে ভিত্তি করে, কম্পিটেন্সিকে ভিত্তি করে। এখন যদি আমরা একটু খেয়াল করি যে ক্লাস 5-এ আমাদের একটি ছাত্র, তার কম্পিটেন্সি বলতে আমরা কি বুঝবো ভাষার দিক থেকে, প্রথম ভাষার দিক থেকে আমরা এটা বুঝি যে সে ক্লাস 2-তে, যখন সে ক্লাস 2 শেষ করছে, তখন তার কম্পিটেন্সি লেভেল ছিল এরকম যে সে যুক্ত ব্যঞ্জনকে চিনতে পারে, যুক্ত ব্যঞ্জন ব্যবহার করার যে শব্দ, সেই শব্দ সে পড়তে পারে এবং তার অর্থ বুঝতে পারে এবং ছোট ছোট বাক্যকে সে পড়ে তার মানে বুঝতে পারে এবং সে লিখতে পারে। তারপরে ক্লাস 3-তে এসে সে আরো বেশি টেক্সট পড়ার মাধ্যমে তার পড়ার পরিধি বাড়তে থাকে, তার বোধের ক্ষমতা তার বাড়তে থাকে। সেইভাবে ক্লাস 4 এবং ক্লাস 5-এ আমরা পড়ার দিক থেকে আমরা এটা ধরে নিতেই পারি যে সে এখন যে কোনো ধরনের বাংলায় লেখা গদ্য, কোনো রিপোর্ট হতে পারে সেটা, বা সেটা বিশেষ কোনো টেক্সট হতে পারে, কেন বিশেষ কোনো এটা পড়ে আসছি, এই ধরনের কোনো টেক্সট সে পড়তে পারে এবং পড়ে সে সেটা বুঝতে পারে এবং সেখান থেকে যদি আমরা দু একটা প্রশ্ন তাকে করি, তার উত্তরও সে দিতে পারে। এটা হচ্ছে তার ভাষা সংক্রান্ত একটা সাধারণ সামর্থ্যের কথা আমরা বললাম। এরপরেতে আমরা আরো খুঁটিনাটি বিষয়ে আলোচনায় আসব। আমাদের যে প্যাকেজ, এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের ভাষা নিয়ে যে প্রশ্নপত্রটি আপনারা পেয়েছেন, সেখানে দেখেছেন যে একটা করে প্যারাগ্রাফ দেওয়া আছে, একটা করে অনুচ্ছেদ এবং তার সঙ্গে সেইখান থেকে জড়িত কিছু প্রশ্ন, এইরকম ভাবে প্রধানত তিনটে জিনিস ওখানে আছে এবং সেখান থেকে প্রশ্ন আছে। আমি রুদ্র কাছে যেটা রুদ্রকে একটু বলতে অনুরোধ করবো, সেটা হচ্ছে যে এই যে অর্থ বোঝা, এই যে বোধ সহ একটা পড়া, বা যেখানে অর্থ হয়তো একদম সেই বা কোনো একটা শব্দের ঠিক অর্থ হয়তো সে জানে না, কিন্তু একটা টেক্সট থেকে সে অর্থ আন্দাজ করে নেবার যে সামর্থ্য, এইটা ক্লাস 5-এর ক্ষেত্রে এবং আমাদের এই ন্যাসকে মাথায় রেখে তৈরি যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে ভাষার যে অংশটা আছে, যে প্রশ্ন সম্ভারটা আছে, সেখানে এটা কিভাবে এসেছে। এখানে ভাগ 1-এ একটা ছোট অনুচ্ছেদ আছে এবং এই প্রশ্নপত্রের চলনটা এরকম যে 3টে অংশ রয়েছে, দুটো ক্ষেত্রে অনুচ্ছেদ ব্যবহার করা হয়েছে এবং তৃতীয় ক্ষেত্রে একটি বিজ্ঞাপন সেখানে ব্যবহার করা হয়েছে। তার মূল যেটা লক্ষ্য, যেহেতু এই যে প্রশ্নপত্রে ব্যবহৃত অনুচ্ছেদগুলো, এটা কন্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেক্সট এখানে রাখা হয়েছে, এগুলো কোনো অংশই বইয়ের সঙ্গে নেই, কিন্তু বইয়ের অতিরিক্ত পঠন হিসেবে সে এই পাঠগুলো পড়ছে এবং এটা তো অবশ্যই একটা কাম্য শিখন সামর্থ্য। 5ম শ্রেণীর একজন শিক্ষার্থী যে অপরিচিত পরিবেশের কথাবার্তা বুঝতে পারা এবং সেই সংক্রান্ত প্রশ্ন যদি উপস্থাপিত হয় তার কাছে, তাহলে তার উত্তর করতে পারা বা সেই বিষয়টার সঙ্গে সংলগ্ন আরো কিছু বিষয় সম্বন্ধে উৎসাহিত হওয়া এবং সেই সম্পর্কে জ্ঞান আহরণ করা, এই প্রৌঢ় বয়সে বিদ্যাসাগর মশাইয়ের
যে কাজকর্ম এবং কিভাবে তিনি বিধবা বিবাহকে আইন সিদ্ধ করার প্রসঙ্গে জড়িয়ে পড়ছেন, কিভাবে তিনি অসহায় দুর্গত মানুষদের সহায়তা করছেন এবং নিজের সাংসারিক যে দায়িত্বভার এবং কর্তব্য সেটাকেও তিনি বিলাসের মধ্যে না গিয়ে কিভাবে তিনি একটা আঁটোসাঁটো ভাবে মানে অত্যন্ত বিলাস বর্জিত একটা জীবন তিনি যাপন করেছেন, এই পাঠটা থেকে সে সেই বোধে উত্তীর্ণ হচ্ছে এবং সেই বোধেরই প্রয়োগ ঘটছে যখন এই প্রশ্নগুলো দেওয়া হচ্ছে। যেমন এই বিদ্যাসাগরের নামের সঙ্গে যে সমাজ সংস্কার আন্দোলন যুক্ত, তিনি সতীদাহ প্রথা রদ এই প্রসঙ্গে জড়িত, নাকি কৃষকদের খাজনা রদ প্রসঙ্গে তার নাম উচ্চারিত হয়, না বিধবা বিবাহ আইন সিদ্ধ করার প্রসঙ্গে তার নাম আসছে, নাকি পর্দা প্রথার অবসান প্রসঙ্গে বিদ্যাসাগরকে আমরা মনে রেখেছি। একদমই এইভাবে প্রশ্নটা এসেছে এবং এর পরবর্তীতে যদি দেখা যায় যে কথাটা বলছিলাম যে তিনি কিভাবে মিতব্যয়িতার মধ্যে জীবন নির্বাহ করতেন, এই 5 নম্বর যে প্রশ্নটি রয়েছে প্রথম ভাগে, যে মোটা ভাত মোটা কাপড় কথাটি যা বোঝায় এটা অত্যন্ত দারিদ্র বোঝায়, না বিলাসিতাহীন জীবন কাটানো বোঝায়, না অত্যন্ত কৃপণতা বোঝায়, না অত্যন্ত বঞ্চনা বোঝায়। এই যে বিলাসিতাহীন জীবন কাটানো, এই ভাবে সে উত্তীর্ণ হবে যদি সেই পাঠটা সে বোধ সহ পড়ে। এটা কিন্তু একটা অন্যতম কাম্য সামর্থ্য পঞ্চম শ্রেণীতে। এবার সে বোধে উত্তীর্ণ হলো কিনা সেটা তো প্রশ্ন এবং তার লিখিত উত্তর ছাড়া বোঝার কোনো উপায় নেই, অতএব তাকে প্রয়োগ করতে হবে। এই প্রয়োগের ক্ষেত্রটা এই ধরনের এমসিকিউ এর মধ্যে তৈরি হয়েছে। একদমই। এবং যেটাও রুদ্র বলতে বলতে যে জায়গায় আমাদের শুনে যাচ্ছিল, আমি সেখানে একেবারে আমাদের শিখন সামর্থ্য, কাম্য শিখন সামর্থ্য নিয়ে আমরা যে নথিটি তৈরি করেছিলাম, যার কথা আমিও গোড়াতে বলছিলাম, আমি সেখানে একটা একটা একেবারে পড়েই দিচ্ছি যে পাঠ্য যে কোনো বিষয় পাঠ বহির্ভূত নোটিশ, প্রাচীরপত্র ইত্যাদি করতে পারা, অর্থাৎ যে কোনো রকমের নোটিশ, বিজ্ঞাপন, কোনো একটা বিজ্ঞপ্তি, এইটা পড়তে পারা কিন্তু ক্লাস 5-এর যে কাম্য শিখন সামর্থ্য সেখানে মানে একদম সেখানে উল্লেখ করা আছে। ফলে যখন এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজের জন্য আমরা যখন শুধুমাত্র কম্পিটেন্সিকে মাথায় রেখে আমরা প্রশ্ন তৈরি করতে গেলাম, তখন খুব স্বাভাবিকভাবেই এই ধরনের মানে একেবারে টেক্সটের যে গড়ন, যে উদাহরণটা রুদ্র দিল, যে একটা গদ্য সেখান থেকে প্রশ্ন, তার বাইরে দাঁড়িয়ে এরকমও আমরা একটা বিশেষ কম্পিটেন্সিকে মাথায় রেখে একটা প্রশ্ন আমরা তৈরি করেছি। সেটা কিন্তু একেবারে ওই গদ্য থেকে, একটা প্যারাগ্রাফ থেকে, একটা অনুচ্ছেদ থেকে প্রশ্ন করার মতো নয়। আমি এই পার্টিকুলার এই ধরনটা কিন্তু আমাদের যে আগে যে ন্যাস হয়েছে 2017-এ যে ন্যাস হয়েছে, সেখানেও আমরা কিন্তু নানান রকমের প্রশ্ন দেখেছি, যেটা ঠিক টেক্সট মানে আমি বলছি গদ্য বা কোনো অনুচ্ছেদ থেকে আসছে না, কখনো ছবি দিয়ে, কখনো বিজ্ঞাপন দিয়ে, এরকম অনেক রকমের প্রশ্ন এসছে। এবং ক্লাস 5-এর ক্ষেত্রে যেখানে কম্পিটেন্সিতে আমাদের রাজ্যের যে আমরা যে কম্পিটেন্সি নথিটি তৈরি করেছি, সেখানে যেহেতু সেই ধরনের কম্পিটেন্সির কথা অলরেডি বলা আছে, ফলে আমরাও খুব স্বাভাবিকভাবেই এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে আমরা এই ধরনের প্রশ্ন রেখেছি। হ্যাঁ, রুদ্র যদি একটু ওই প্রশ্নটার কথা একটু ডিটেইলে বল। একদম, যেমন আমাদের যে কাম্য শিখন সামর্থ্য পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থীর যেটা তার আয়ত্ত করা সম্ভব বলে মনে হয়েছে, যেটা এই ডকুমেন্টেও রয়েছে, সেটা হচ্ছে যে সংস্কৃতির বিভিন্ন দিকগুলোর সঙ্গে সে পরিচিত হচ্ছে। পঞ্চম শ্রেণীর যেটা ভাবমূল, যে রূপময় প্রকৃতি ও কল্পনা, এই রূপময় প্রকৃতিকে দেখতে দেখতে সে কিন্তু সংস্কৃতির নানা স্তরের সঙ্গেও নানা মাত্রায় যে সংস্কৃতির বিভিন্ন আবহ এবং যারই অনুসরণ সে এই পাঠগুলোতে দেখে, তারই অনুষঙ্গ হিসেবে এই দ্বিতীয় পাঠটি দেওয়া রয়েছে, যেখানে
প্রথম প্রশ্নটাই এরকম যে দুধ ভাতের মতোই বাঙালি আর যাতে বাঁচার স্বপ্ন দেখছে। এটা আবহমান কাল ধরে বাঙালি সংস্কৃতির, তার রান্না, তার জীবনযাপন, তার খাদ্য সংস্কৃতি, তার খাদ্যাভ্যাস, এইগুলো, এবং এরই সঙ্গে কিন্তু রাঁধুনিরা যেরকম আসছেন সেরকম বাড়ির কর্তারাও চলে আসছেন, সেখানে অতিথি অভ্যাগতদের প্রসঙ্গ চলে আসছে। এই রূপময় প্রকৃতির সঙ্গে এই মানব প্রকৃতির একটা অন্তর্লীন যে সংযোগ, সেইটা কিন্তু এর মধ্যে দিয়ে স্থাপিত হচ্ছে। আর তৃতীয় যে ভাগ, যেটার মধ্যে বিভিন্ন নোটিশ, প্রাচীরপত্র বা প্রচারপত্র, হ্যাঁ, বা বিভিন্ন চার্ট বা পোস্টার, এই সমস্ত দেখে যেগুলো তারা স্কুলে আসার পথে বা খবরের কাগজের পাতায় যে ধরনের উদ্যোগের কথা তারা জানছে বা দেখছে, সেগুলো সে বোধ সহ নিতে পারছে কিনা এবং সেগুলো সম্বন্ধে তার মতামত সে প্রকাশ করতে পারছে কিনা, এবং যেই তথ্যগুলো তার পক্ষে জরুরি সেগুলো সে এখান থেকে খুঁজে নিয়ে নিজেকে তৈরি রাখতে পারছে কিনা তার জন্য, তার পক্ষে যেটা জ্ঞাতব্য বিষয় এবং তার যেটা জানা প্রয়োজন সেই উপাত্তগুলো সে সংগ্রহ করতে পারছে কিনা, সেটা দেখে নেওয়া হয়েছে এই ভাগ 3-এ। যে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে ছাত্রছাত্রীরা যে সুবিধাগুলো পায় সেগুলো সম্পর্কে আলোচনা আছে, এবং এরই সুবাদে একটা ব্যাকরণগত প্রশ্ন এখানে এসেছে, যেখানে 15 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে স্থিরীকৃত শব্দের একটি সমার্থক শব্দ হলো প্রদত্ত, প্রকল্পিত, অনুমোদিত এবং অনুমিত। এই একটা শব্দের সঙ্গে পরিচয় এইভাবেই তার স্টক অফ ওয়ার্ডস বাড়তে থাকে, এবং এইভাবেই সে নিজের অনুভূতিকে, একটা অপরিচিত পরিবেশের কথাবার্তাকে বা কোনো নতুন ভাবনার বিষয়কে নিজের ভাষায় নিজের মতো করে ব্যক্ত করার স্বাধীনতা বা সুযোগ পায়, যেটা এই এমসিকিউ এর মধ্যেও তার একটা সুযোগ তৈরি করা হয়েছে। একদমই, আমরা একেবারেই আমাদের এই ভাষা সংক্রান্ত আলোচনার শেষ পর্বে এসে গেছি। আমরা যদি পুরো জিনিসটাকে আমরা যা বললাম যদি একবার আমরা ফিরে দেখি, সেটা হচ্ছে কম্পিটেন্সি বেসড প্রশ্ন, আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন বেসড। এই কথাটা আমরা বারবার বলছি, আরো বারবার বলা হবে, কারণ এটাই ন্যাসের প্রশ্নের প্রধান ভিত্তি। এবং ভাষার ক্ষেত্রে আমরা তাদের পাঠ, এই স্কিলকে মাথায় রেখে আমরা যে এমসিকিউ প্যাকেজটা আমরা তৈরি করেছি, এবং সেখানে শুধুমাত্র যে টেক্সট মানে অনুচ্ছেদ থেকে প্রশ্ন এমন নয়, তার একই সঙ্গে আমরা বিজ্ঞাপনকে ব্যবহার করেছি, লিফলেট বা ইত্যাদি যে কোনো ধরনের পড়া যায় এমন কিছু রিডিং মেটেরিয়াল, সেখান থেকেই আমরা সেখান থেকেই এই ধরনের প্রশ্নে যেতে পারি। শুধু একটা জিনিস মাথায় রাখবেন, এমসিকিউ সাহিত্যের ক্ষেত্রে এমসিকিউ কিন্তু এমসিকিউ থেকে মনে হতে পারে যে একেবারে অবজেক্টিভ ইনফরমেশন বেসড প্রশ্ন বুঝিয়ে আসবে, সবসময় তা নয়। এমসিকিউর মধ্যেও কিন্তু অ্যানালিটিক্যাল প্রশ্ন থাকতে পারে। প্রতিটা বিকল্প ভালো করে পড়ে সেখানে উত্তর করা প্রয়োজন। শেষ যে উদাহরণটা রুদ্র দিলেন, যেটা একটা শব্দ তার সমার্থক শব্দ, এই যদি খেয়াল করে দেখেন যে এই যে শব্দগুলো বিকল্পে দেওয়া আছে, স্থিরীকৃত এই সমার্থক শব্দ যদি বিকল্পগুলো দেখেন, প্রদত্ত, প্রকল্পিত, অনুমিত, অনুমোদিত, প্রত্যেকটা শব্দ কিন্তু আলাদাভাবে চর্চার বিষয়। অর্থাৎ শুধুমাত্র ঠিক উত্তরটা জানলেই কাজ শেষ হয়ে যায় না, অন্যগুলোও যে কি, তার মানেটা কি, তার কি অর্থ ছিল, সেইটাও যদি আমরা পাশাপাশি অভ্যেস করাই আমাদের ছাত্রছাত্রীদের, তাহলে তাদের রেঞ্জ, তাদের ভোকাবুলারির যে রেঞ্জ, সেটা অনেকটা বাড়বে। আপনারা জানেন, আমরা এই আগের জেনারেল সেশনে বলেছি যে আমরা প্রস্তুতির জন্য আমাদের রাজ্যের আমরা সবাই মিলে আমরা প্রস্তুত হচ্ছি ন্যাসের জন্য, কিন্তু শেষ অবধি হয়তো 3000-এর কিছু বেশি স্কুল হয়তো এই ন্যাসে অংশগ্রহণ করবে। যেই স্কুল অংশগ্রহণ করলো না, তারাও ক্লাস 5-এর ভাষা সামর্থ্যে কোথায় দাঁড়িয়ে আছে, এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজটা কিন্তু সেটাও একটা দিশা দেবে, যেটা কিন্তু কিছু কম কথা নয়, সেটাও একটা খুব বড় কথা, বড় প্রাপ্তি। সবাইকে ধন্যবাদ, রুদ্রকে ধন্যবাদ। আমাদের পরের বিষয় গণিত। ফলে আমরা আপাতত
এখানে আমাদের ভাষা সংক্রান্ত যে আলোচনা সেটা শেষ করলাম। নমস্কার। নমস্কার। নমস্কার, আমি খোকন দাস, আমার সঙ্গে আছেন অশোক তরু মণ্ডল। আমরা ক্লাস 5 এর যে অঙ্ক বিষয়, সেই অঙ্ক বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে যে বিষয়টা বলবার সেটা হচ্ছে যে এই ন্যাসের যে কোয়েশ্চেন প্যাটার্ন, সেখানে ক্লাস 5 এর যে এমসিকিউ গুলো থাকে, সেই এমসিকিউ গুলোর টাইপ কিন্তু একটু অন্যরকম। এখানে আমাদের মনে রাখার প্রয়োজন যে এমসিকিউ গুলো পুরোপুরি টেক্সট বেসড নয়। আমরা ক্লাস 5 এর যে টেক্সট বই আছে সেখান থেকেই যে কোয়েশ্চেন গুলো আসবে তার কিন্তু নিশ্চয়তা নেই। আসতে পারে কোথায় না, ক্লাস 5 এ কোনো বাচ্চা উঠবার সময় যে যে ক্লাস পেরিয়ে এসেছে সেই ক্লাসে তার যে সামর্থ্য তৈরি হয়েছে তার ভিত্তিতেও প্রশ্ন হতে পারে। স্বভাবতই এই প্রশ্নগুলো ইনফরমেটিভ নয়, এই প্রশ্নগুলো আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন বেসড। অতএব প্রশ্নগুলোর উত্তর করবার আগে বাচ্চাদেরকে প্রশ্নটা ভালো করে পড়তে হবে এবং তারপরে উত্তর করতে হবে। আপনারা অ্যাজ এ রিসোর্স টিচার এখানে আছেন, আপনাদেরকে কিন্তু মনে রাখার প্রয়োজন যে বাচ্চারা আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারে, কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনারা সরাসরি তাদের উত্তর না দিয়ে তাদেরকে একটু গাইড করুন। তাদের মনে যে হোয়াই এবং হাউ এই প্রশ্নগুলো আসবে, সেই প্রশ্নগুলোর বেসিসে তাদেরকে ডাইরেকশনটা ঠিক করে দিন, তারা যাতে উত্তরের দিকে পৌঁছতে পারে। এতে করে কি হয়, এতে করে ওই ধরনের অন্য প্রশ্ন বাচ্চারা খুব সহজে করতে পারে। অতএব প্রশ্নগুলোকে একটুখানি ভালো করে স্টাডি করা, যেটা বাচ্চাদের আপনারা সাহায্য করবেন যে প্রশ্নটা যেটা এসেছে সেই প্রশ্ন তারা ভালো করে পড়ুক, বুঝুক, বুঝে কিন্তু উত্তর করুক। এখানে এই প্রশ্নের উত্তর করার জন্য কিছু মুখস্থ করে আসতে হবে না, প্রশ্নের মধ্যেই উত্তর, সেখান থেকেই দেখবেন যে আন্ডারস্ট্যান্ডিং তার থাকলে সে কিন্তু সেই প্রশ্নের উত্তর করতে পারবে। যেমন আপনাকে আমি যদি একটা প্রশ্ন করি, প্রশ্ন দিয়ে আমরা আপলোড করেছি যে আমরা 5 মিটার একটা লম্বা বাঁশের টুকরো নিলাম, সেই লম্বা বাঁশের টুকরো থেকে 3 মিটার 25 সেন্টিমিটার কেটে নেওয়া হলো, তাহলে কতখানি অবশিষ্ট আছে? এই প্রশ্নের উত্তর যখন বাচ্চা দিতে চাইবে তখন তাকে প্রশ্নটা পড়ে সে বুঝতে পারবে যে 5 মিটার যে বাঁশ এবং তার থেকে 3 মিটার 25 সেন্টিমিটার কাটছে, তাহলে পুরোটাকে হয়তো সেন্টিমিটারে নিয়ে গেলে সহজ হবে, এবং কেটে নিলে সেটা কমে যাচ্ছে, তাহলে বিয়োগ করলে বোধহয় সহজ হবে। তাহলে এই যে বিষয়গুলো তাদেরকে আমাদের গাইড করার প্রয়োজন, যে এই এককগুলো একই এককে নিয়ে যাওয়া আগে দরকার, এবং যেহেতু কমে যাচ্ছে তাদের বিয়োগ করার প্রয়োজন। তাহলে তারা নিজেরাই কিন্তু এই কাজটা করতে পারবে এবং সেই কাজটা করে আমাদের উত্তরে তারা পৌঁছতে পারবে। তাহলে এই বিষয়গুলো আমাদের বাচ্চাদের মনে রাখার প্রয়োজন। এর সঙ্গে আরো ধরুন সমান 1000 ভাগের 5 ভাগ কতখানি হবে? এই প্রশ্নের উত্তর যদি আমরা আমাদের 5 এর বাচ্চাদেরকে দেওয়ার কথা বলি, তাহলে কিন্তু সেই সমান 1000 ভাগের 5 ভাগ মানে 5/1000, সেখান থেকে পয়েন্ট এসে উত্তর দিতে পারে। তাহলে পয়েন্টের পরে কটা জিরো, তারপরে 5 হবে, এইটা তারা গুণে বলে দিতে পারবে যে চয়েস গুলো থাকবে সেখান থেকে। অতএব এই বিষয়টা আমাদের নজর রাখার প্রয়োজন, যে যাতে বাচ্চারা ঠিকঠাক প্রশ্ন বুঝে তার উত্তর করতে পারে। অশোক বাবু, আপনি পরের অংশটুকু বলুন। হ্যাঁ, এই যে স্যার দুটো ফার্স্ট অঙ্ক বললেন, সেন্টিমিটার এবং মিটারের রিলেশনটা জানতে হবে, যে হাউ টু চেঞ্জ দিস, যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই জ্ঞানটা খুব দরকার এবং এটার অ্যাপ্লিকেশন তো দরকার। অর্থাৎ এই সব ক্ষেত্রে ইউনিট চেঞ্জটা খুব লাগবে। আর আমাদের আর একটা অঙ্ক যেটা উনি বললেন, ওইখানে যে ডেসিমাল, ফ্র্যাকশন টু ডেসিমাল, এই যে ট্রান্সফরমেশন, এটার সম্বন্ধে খুব ভালো জ্ঞান আস্তে আস্তে গড়তে হবে, কারণ নেক্সট টাইমে অনেক এই ধরনের অঙ্ক ওরা কিন্তু পাবে। নেক্সট হচ্ছে যে মানে আয়তক্ষেত্র, জিওমেট্রিক্যাল দিকটা যদি আমি দেখি, আয়তক্ষেত্র আমরা যেটা ইংরেজিতে রেক্ট্যাঙ্গেল বলি, সেই রেক্ট্যাঙ্গেলের
দৈর্ঘ্য এবং প্রস্থ, যেটা ইংরাজিতে লেংথ অ্যান্ড ব্রেডথ দেয়া থাকলে তার পরিসীমা ইংরাজিতে বলা হয় পেরিমিটার কেমন করে বাড়ে, সেই সম্পর্কিত জিনিস আমাদের যদি জানতে হয়, তো আমাদের একটা রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র সম্বন্ধে ধারণা জানতে হবে, যে তার লেংথ আর ব্রেডথ সম্পর্কে, এবং তার ফর্মুলাটাও জানতে হবে যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ করলে আমরা কিন্তু পরিসীমাটা পেয়ে যাব, যেটা ইংলিশে বলা হচ্ছে পেরিমিটার। এছাড়া আরো অনেক অঙ্ক এভাবে দেয়া যেতে পারে, যে বর্গক্ষেত্র, বর্গাকার কোনো যদি আমরা মাঠ নিয়ে নিই, বর্গক্ষেত্র মানে যার দৈর্ঘ্য প্রস্থ সমান বা সবকটা সাইডই সমান, তাহলে তার ক্ষেত্রফল এবং পরিসীমা অর্থ এরিয়া অ্যান্ড পেরিমিটার সম্পর্কে আমাদের ধারণা খুব থাকা দরকার। এই ধরনের অঙ্ক সব ক্ষেত্রেই আমাদের লাগবে। এবং মানে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল, বাহুগুলো যেহেতু সমান, তাহলে বাহু ইন্টু বাহু অর্থাৎ সাইড ইন্টু সাইড অর্থাৎ সাইডের স্কোয়ার বা বাহুর স্কোয়ার, সেইটা আমাদের জানতে হবে। এবং এইরকম হয়তো থাকলেও একটা ক্ষেত্রফল দেওয়া আছে বর্গক্ষেত্রে, ক্ষেত্রফলটা সাপোজ 64 বা 64, সেটা থেকে তার বাহু কি করে আনবো, তার সাইড কি করে আমরা ক্যালকুলেট করব, তা ওর জন্য জানতে হবে যে 64 এর আমরা স্কোয়ার রুট বা বর্গমূল করব। বর্গমূল করলে আমরা কিন্তু একটা বাহু পেয়ে যাব। আর বাহু যদি পেয়ে যাই, বর্গক্ষেত্রের যেহেতু 4টে বাহুই সমান, সেখান থেকে পরিসীমা বার করতে বাহুর সঙ্গে 4 গুণ করলেই আমরা কিন্তু পরিসীমাটা পেয়ে যাব। অর্থাৎ পেরিমিটার ইকুয়ালস টু 4 ইন্টু সাইড। তাহলে রেক্ট্যাঙ্গেল অর স্কোয়ার, আয়তক্ষেত্র অথবা বর্গক্ষেত্রের ক্ষেত্রে দুটো ফর্মুলা আমাদের খুব কাজে লাগবে অন্তত এই ক্লাসে। সেটা হচ্ছে তাদের পেরিমিটার অ্যান্ড এরিয়া, অর্থ পরিসীমা এবং ক্ষেত্রফল। এই জ্ঞানগুলো থাকলেই এই ধরনের যে কোনো অঙ্ক অন্তত এই ক্লাসে সম্ভব হবে কিন্তু উত্তর করা। আপনারা স্যার যারা আছেন আমাদের এই ওরিয়েন্টেশনে, আপনারা তো রিসোর্স টিচার, আপনারা আপনাদেরকে সাবজেক্ট সম্পর্কে কিছু বলার নেই। যেটা বলার আছে সেটা হচ্ছে যে সরাসরি উত্তর নয়, বাচ্চাদের গাইড করুন এমনভাবে তাদেরকে ডিরেকশন দিন যাতে তারা সরাসরি উত্তরে পৌঁছতে পারে, নিজেরাই পারে, যাতে করে তারা ওই ধরনের অন্য প্রশ্নেরও উত্তর করতে পারে। আপনারা এখান থেকে ওরিয়েন্টেড হওয়ার পরে আপনাদের কলিগস যারা আছেন তাদেরকে আপনারা শেয়ার করবেন, এবং আপনাদের কাছে যখন কোনো বাচ্চার ফোন আসবে আপনারা সেভাবেই তাদেরকে গাইড করবেন। তাহলে দেখবেন যে প্রকৃতপক্ষে যে অবস্থায় দাঁড়িয়ে আছি আমরা, এই ন্যাসের পরীক্ষাটা 2017 সালে হয়েছিল, লাস্ট হয়েছিল। তো 2017 সালে আমাদের রাজ্য যেমন ভালো রেজাল্ট করেছিল, প্রতিমারিতে তো আমাদের অনেকদিন বন্ধ গেছে, তারপরে আবার এবছর 2021-এ হওয়ার কথা, তাতে করে কিন্তু আমাদের বাচ্চারা অনেক অনেক ভালো রেজাল্ট করবে বলে আমরা আশা রাখি। সেই জন্য একটা মডেল কোয়েশ্চেন হিসাবে দেওয়া আছে, যেটা আপনার বাংলা শিক্ষা পোর্টালে আপনারা পেয়ে গেছেন, এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ বলে রয়েছে, এবং সেটা ইতিমধ্যেই স্টুডেন্টদের কাছে চলেও গেছে। স্টুডেন্টরা বিভিন্ন মারফত দূরভাষাতে ফোন করছে এবং আপনাদের কাছেও কোয়ারিজ আসছে। সেই কোয়ারিজ গুলো করার পরে তারা তো উত্তর করবে 25 তারিখে বা 26 তারিখে জমা করে দেবে গার্ডিয়ানরা। দেওয়ার পরে 27-28 আপনারা এটার মূল্যায়ন করবেন এই ভিত্তিতে যে কোনটা ঠিক কোনটা ভুল ইত্যাদি, এবং কেন ভুল সেটাও বলে দেওয়ার দরকার আছে। আমাদের কিন্তু প্রশ্নতে কোনো মান দেওয়া নেই, প্রশ্নটা ঠিক না ভুল সেইটা বলবার দরকার আছে, ভুল হলে কেন ভুল সেটা বলে দেওয়ার প্রয়োজন। এবং আপনারা আপনাদের মূল্যবান বক্তব্যগুলো আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। তাহলে কি হবে, তাহলে এই উত্তর দেওয়ার প্রসেসটা ঠিকঠাক হবে, এবং দেখবেন যে আপনার স্কুলের যে বাচ্চা বা আমার স্কুলের যে বাচ্চারা রয়েছে তারা অনেক অনেক ভালো রেজাল্ট করতে পারে। আজকে সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।
নমস্কার, আমি রুদ্রনীল ঘোষ। আমার সঙ্গে আছেন ডক্টর ধীমান বাসু, নমস্কার। এবং অনিন্দিতা দে। নমস্কার। আমরা তিনজনই বিশেষজ্ঞ কমিটির সদস্য। আপনারা এর আগের যে আলোচনা গুলি থেকে জেনেছেন যে ভারত সরকারের মিনিস্ট্রি অফ এডুকেশন নিয়মিত বা নির্দিষ্ট সময় অন্তর জাতীয় পারদর্শিতার অভিক্ষা বা ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে এর আয়োজন করে, যা সংক্ষেপে ন্যাস নামে পরিচিত। এখন এই ন্যাসে কি করা হয়, যে এই ন্যাসে স্টুডেন্টদের যে লার্নিং লেভেল সেটিকে জাজ করা হয়, অ্যাসেস করা হয়, এবং তারই সঙ্গে স্টুডেন্টদের যে লার্নিং গ্যাপ, সেই লার্নিং গ্যাপটা আইডেন্টিফাই করা হয়, যাতে বিভিন্ন সদর্থক পদক্ষেপ, যেমন হয়তো এডুকেশনাল পলিসি লেভেলে বা হয়তো সেটা শিক্ষণ এর ক্ষেত্রে বিভিন্ন সদর্থক পদক্ষেপ যাতে নেওয়া যায়। তাহলে এটা তো গেল ন্যাস সম্বন্ধে সাধারণ কথা। এরপরে আসছি যে ন্যাসের প্রশ্নগুলি কেমন হয়। ন্যাসের প্রশ্নগুলি সাধারণভাবে জেনেরিক প্রকৃতির হয়। এখন জেনেরিক বলতে কি বলতে চাইছি? জেনেরিক বলতে এটাই বলতে চাইছি যে এই প্রশ্নগুলি কোনো নির্দিষ্ট একটি টেক্সট বুক থেকে সেট করা হয় না, এবং এই যে প্রশ্নগুলি, এই প্রশ্নগুলির মাধ্যমে যাচাই করার বা অ্যাসেস করার চেষ্টা করা হয় যে শিক্ষার্থীরা এতদিন ধরে যা জেনেছে সেই জানাটা তারা কতটা জেনেছে, ঠিকঠাক জেনেছে, অর্থাৎ তাদের এতদিনের জানাটাকে অ্যাসেস করা হয়। অর্থাৎ আমরা যখন এই সেশনে ক্লাস 5-এর এনভায়রনমেন্টাল সায়েন্সের নিয়ে আলোচনা করতে বসছি, তো 5-এর এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে যখন প্রশ্নগুলি আসবে ন্যাসে, সেখানে কিন্তু 4 থেকেও প্রশ্ন আসতে পারে, 3 থেকেও প্রশ্ন আসতে পারে, কারণ আমরা যাচাই করার চেষ্টা করছি সে ওই মুহূর্তে শিক্ষার্থী যা জেনেছে সেটি কতটা ঠিক। এটা গেল জেনারিক বলতে কি বোঝাচ্ছি। এরপরে আমি আসবো যে ন্যাসের প্রশ্নর ধরন কেমন হয়। ন্যাসের প্রশ্নর ধরন আপনারা জানেন যে সেটা এমসিকিউ টাইপের হয়, অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নের মতো হয়। কিন্তু এখানে একটা কথা বলার আছে যে এই যে এমসিকিউ টাইপের যে প্রশ্ন, এই প্রশ্নগুলি একটি ভিন্ন ধর্মী হয়। কেন ভিন্ন ধর্মী হয়? কারণ এই যে এমসিকিউ টাইপের যে প্রশ্ন, এইগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা, সেই দক্ষতাগুলি কতটা বিকশিত হয়েছে সেটি অ্যাসেস করা হয়। দক্ষতাগুলি কিরকম? যেমন সমস্যা সমাধানের দক্ষতা, ক্রিটিক্যাল থিঙ্কিং এর দক্ষতা, প্রবলেম সলভিং তো বললাম, সমস্যা সমাধান, এছাড়া সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, এছাড়াও ডেটা ইন্টারপ্রিটেশনের দক্ষতা, অর্থাৎ তথ্যকে বোঝা এবং তথ্যকে ব্যাখ্যা করার দক্ষতা, এবং আরো অন্যান্য দক্ষতাগুলো যাচাই করা। এছাড়াও শিক্ষার্থীরা প্রতিদিনের তাদের অভিজ্ঞতা থেকে যে জ্ঞান গঠন করেছে, সেই জ্ঞানটা তারা কতটা সফলভাবে প্রয়োগ করতে পারছে তাদের বাস্তব লাইফের, যে বাস্তব জীবনের বিভিন্ন সিচুয়েশনে, সেটাও কিন্তু বিভিন্ন প্রশ্নের মাধ্যমে অ্যাসেস করার চেষ্টা করা হয় যথারীত। মানে এবং এই কারণেই কিন্তু এই যে প্রশ্নগুলো ক্লাস যে ন্যাসের যে প্রশ্নগুলি করা হয়, সেগুলি কিন্তু মূলত আন্ডারস্ট্যান্ডিং এবং অ্যাপ্লিকেশন বেসড হয়। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা এখানে বলা জরুরি যে ন্যাসের ক্ষেত্রে ক্লাস 5-এ এনভায়রনমেন্টাল সায়েন্সে 18টি প্রশ্ন থাকে, এবং এই 18টি প্রশ্ন কিন্তু গণিত এবং যে ল্যাঙ্গুয়েজের যে পেপারটি, একসঙ্গে 3টি সাবজেক্টের প্রশ্ন একটি প্রশ্নপত্রেই থাকে। তাহলে এটা গেল আমরা ন্যাস নিয়ে কিছু সাধারণ বক্তব্য। Well, you probably know from the earlier discussions that the Government of India's Ministry of Education conducts National Achievement Survey, known as NAS, periodically. What does this NAS do? This NAS tries to assess students' learning, and along with that, they also tries to identify the learning gaps in the students, so that necessary intervention may be done in the spheres of education policies, teaching practices, and learning.
Now, this is all about the NAS. Now, let us come to the next part about the type of questions that we usually have in NAS. In NAS, we usually have generic questions. Now, what does it mean to be generic? Generic question means the questions are set not from any specific textbook. Rather, it tries to assess the knowledge that the students have acquired till date. That means when we are speaking about a NAS paper for the students of class 5, it means that till class 5, whatever he has learned, the questions can come from them. So the contents from class 4 may also be included in that paper. Okay, now let us come to the type of question that we have in NAS. In NAS, we have MCQ type of question, that is multiple choice type of question. But this multiple choice type of questions that we have in NAS is of a bit different genre than the day-to-day multiple choice question that we face every day. Because through these questions, we try to assess different abilities of the students. That is problem solving ability, decision making ability, critical thinking ability. Along with that, we try to assess the data interpretation ability of the students and so on. Apart from this, what we do is we also try to assess the knowledge that the students have constructed from their day-to-day experiences, and we try to assess whether they are able to apply that knowledge in daily life situations. So we have items coming from this section. So basically for this reason, the questions for NAS that we have is basically application based and understanding based. For class 5, for environmental science, we have 18 questions. And in this, these 18 questions are compiled along with the questions from mathematics and language, and they are presented in a single paper. So this is all about the generic discussion about NAS. Now we will be discussing about some of the examples that are given in the MCQ adaptation package that you are probably aware of. This MCQ adaptation package has been prepared to acquaint the students with the type of questions that they will face in the NAS. So first of all, I will give a brief overview about some of the items in Bengali, then I will switch over to English. আপনারা এতক্ষণ যেটা শুনলেন সেটা আমরা ন্যাস সম্বন্ধে সাধারণ বক্তব্যটা রাখলাম, কিন্তু এবারে আমরা চলে আসবো এবারে ন্যাসের জন্য যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ, যাকে বাংলায় আমরা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন পরিচিতি ও অনুশীলন বলছি, সেই প্রশ্নগুলির দু একটি নমুনা নিয়ে যে কেন আমরা এই ধরনের প্রশ্নগুলো রেখেছি। তো আমরা প্রথমেই যেখানে আসবো সেটি হচ্ছে ক্লাস 5 এর আমাদের পরিবেশ বা এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা ন্যাসে আসবে সেই সংক্রান্ত প্রথম যে প্রশ্নটা, সেটি আপনারা দেখতেই পাবেন। প্রথম প্রশ্নটা 1 নম্বর প্রশ্ন, সুপ্রিয়ার পরিবার বৃক্ষটি নিচে দেখানো হলো, এটি দেখে প্রশ্নের উত্তর দাও। এখানে সুপ্রিয়ার 3টে প্রজন্মের পরিচয় দেওয়া হয়েছে এবং একই সঙ্গে এখানে সুপ্রিয়ার তার বাবার দিকের দাদু ঠাকুমা এবং মায়ের দিকে দাদু ঠাকুমা, তাদের নাম যেমন আছে, বাবার ভাইয়েদের নাম আছে, আবার মায়ের ভাইয়েদের নাম আছে। অর্থাৎ এখান থেকে সুপ্রিয়াকে তার যে নিজের পরিবার এবং তার যে বৃহত্তর পরিবার, এই পরিবারের সদস্যদের মধ্যে যে সম্পর্ক, যে সম্বন্ধ, সেই সম্বন্ধটা সে কতটা শিক্ষার্থীরা বুঝতে পারছে। অর্থাৎ শিক্ষার্থীরা বৃহত্তর পরিবার এবং তার নিজের পরিবার সদস্যদের মধ্যে যে আন্তঃসম্পর্ক বা সম্বন্ধ সম্বন্ধে তার কতটা জ্ঞান আছে সেটা যাচাই করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এখান থেকে কিন্তু তাদের ফ্যামিলি বন্ডেজটা কিন্তু কেমন বা ফ্যামিলি বন্ডেজটা ডেভেলপ করার জন্য একটা প্রচেষ্টার জন্যই এই ধরনের কন্টেন্টের অন্তর্ভুক্তি করা। এটা তো গেল একটা প্রশ্ন, যে এটা যদি সে সম্বন্ধগুলো ঠিকমতো বুঝতে পারে তবেই সে বলতে পারবে যে সুপ্রিয়ার মামার নাম কি। কাকা নয়, মামা, এটাকে সে বুঝতে পারবে। মেটার্নাল আঙ্কেল নয়, আঙ্কেল, প্যাটার্নাল আঙ্কেল নয়।
তো আমরা চলে আসছি এবারে এর পরের একটা নমুনায়। সেই নমুনাটি হচ্ছে আপনারা দেখবেন আপনাদের যেটি দেওয়া আছে যে এমসিকিউ অ্যাডাপটেশন প্যাকেজ তার 6 নম্বর প্রশ্ন। এখানে দেখবেন দুটি বার গ্রাফ দেওয়া আছে বা বার ডায়াগ্রাম দেওয়া আছে। আপনাদের মনে হতে পারে যে স্টুডেন্টরা তো বার ডায়াগ্রামের সঙ্গে পরিচিত নয়, তাহলে কি করে এটা উত্তর করবে? না, ওদের কাছে এটা একটা ছবি। তারা এটা কি জানবে? তারা এটা বুঝবে যে এই প্রতিটা মাছের ওপরে মাছের নামের ওপরে যে একটা করে বার আছে, এই বারটার উচ্চতা যতটা বাড়বে ওই মাছের যোগান ততটা বাড়বে, এবং ওই বারের উচ্চতা কমা মানে মাছের যোগান কমছে। অর্থাৎ সে কিন্তু এই গ্রাফে দেওয়া তথ্যটাকে বুঝবে এবং তাকে ব্যাখ্যা করতে পারবে, তবেই কিন্তু সে উত্তরটা দিতে পারবে যে কোন কোন মাছের পরিমাণ কমে গেছে ওভার দ্য ইয়ার্স 2010 থেকে 2020-র মধ্যে। অর্থাৎ এটা একটা ডেটা ইন্টারপ্রিটেশন যে এবিলিটি সেটা যাচাই করার প্রশ্ন। অর্থাৎ এইভাবে কিন্তু বিভিন্ন প্রশ্নগুলো রাখা হয়েছে বিভিন্ন দিকের দক্ষতা, বিভিন্ন দক্ষতার বিকাশকে যাচাই করা। Well, let me give you one or two examples from the MCQ adaptation package that have been prepared for the practice of the students who will be appearing in the NEST 2021. Let us take the first question. In first question, we can find that a family tree of Supriya is given, and based on the that family tree, a question is asked: what is the name of Supriya's maternal uncle? You can see that in this question, the 3 generations of Supriya's family and her immediate family and her extended family is given. So what she will have to do is find out her maternal uncle's name. So the student will have to find out who is Supriya's maternal uncle. So they will have to understand the relationship among the members in Supriya's immediate family and Supriya's extended family. So by doing this kind of problem, we'll be able to assess whether the students can answer or can understand the relationship among the family members. Well, let me go to the next question. That is question number 6 in the MCQ adaptation package. In this question, you can see 2 bar diagrams are given. You may be wondering that the students at this level do not know anything about bar diagrams. No, they will treat these bar diagrams as simple pictures. But what they will have to understand is that as the height of the bars increases, the supply of the fish increases and vice versa. So what they will have to do, they will have to interpret the data that is given in this graph, and then on the basis of that they will have to answer the question, that is between 2010 and 2020 the supply of which fishes has declined. So they will have to compare between the 2 graphs, 2 bar diagrams, and then they will have to identify which of the bars the height of have decreased, and they will have to find out the corresponding fishes whose bars the height have decreased. In this way, they will be able to find out the answer. So with this, I would like to hand over the mantle to Anindita De, who will be discussing some 1 or 2 sample questions from this MCQ adaptation package. Anindita. ন্যাসের প্রস্তুতির জন্য যে এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজ বাংলা শিক্ষার পোর্টালে আপলোড করা হয়েছে তার মধ্যে থেকে 2টি প্রশ্নের নমুনা নিয়ে আমি আলোচনা করছি। প্রথমেই বলে রাখি যে আমাদের এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজে যে ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে বা যে ধরনের প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু মূলত বোধমূলক এবং প্রয়োগমূলক। তাই অনেক ক্ষেত্রে কনটেক্সট ডেভেলপ করে তার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি করা হয়েছে। এরকমই 2টি উদাহরণ আমি দিচ্ছি। দেখবেন এমসিকিউ অ্যাডাপ্টেশনের প্যাকেজের মধ্যে যে 13 নম্বর প্রশ্নটি আছে
তাতে বলা আছে, তোমরা সকলেই জানো স্বাস্থ্যই সম্পদ, তাই শরীরকে সুস্থ রাখতে আমাদের কি করা উচিত নয়। 4টি বিকল্প দেওয়া আছে তার মধ্যে। প্রথমটি হলো প্রতিদিন সকালে হাঁটা, দ্বিতীয়টি পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া, তৃতীয়টি বেশি পরিমাণে ভাজা খাবার খাওয়া এবং চতুর্থটি সাঁতারের অভ্যাস করা। এই ধরনের প্রশ্ন দেওয়ার উদ্দেশ্যটা কি? শিক্ষার্থীর মধ্যে স্বাস্থ্য সচেতনতার বোধ জন্মাচ্ছে কিনা বা তৈরি হচ্ছে কিনা, এই প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু সেটা যাচাই করা সম্ভব। এবার চলে আসি আমি আমার পরবর্তী উদাহরণে। এই এমসিকিউ অ্যাডাপ্টেশন প্যাকেজেরই 14 নম্বর প্রশ্নটি একটু লক্ষ্য করে দেখুন। সেখানে দেওয়া আছে, আগামী 24 ঘন্টায় 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। টেলিভিশনে এই খবরটি শোনার পর তুমি তোমার আশপাশের মানুষকে কিভাবে সতর্ক করবে? সতর্ক করার জন্য 4টি বিকল্প রাখা হয়েছে। কিরকম? তার মধ্যে অবশ্যই 3টে থাকবে ডিস্ট্রাক্টর এবং একটি হবে সঠিক উত্তর। আমি একটুখানি সেগুলোর দিকে একটু আলোকপাত করি। প্রথমটিতে আছে খেতে চাষ করতে যেতে বলবে, দ্বিতীয়টিতে আছে নদীতে বা সমুদ্রে মাছ ধরতে যেতে বলবে, তৃতীয়টিতে আছে মাঠে খেলতে যেতে বলবে এবং চতুর্থটিতে আছে ঝড়ের সময় পাকা বাড়িতে আশ্রয় নিতে বলবে। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রাকৃতিক ঘটনা পর্যবেক্ষণ করতে পারছে কিনা এবং বিভিন্ন প্রাকৃতিক ঘটনার প্রতিকূল অবস্থা থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো ধরনের কোনো উপায় তারা নিজেরা উল্লেখ করতে পারছে কিনা, এটি কিন্তু এই ধরনের প্রশ্নের মাধ্যমে যাচাই করা সম্ভব। I am here to discuss 2 items or questions which have been given in MCQ adaptation package for the preparation of NAS. First of all, I would like to say that these type of questions are basically understanding and application based. That's why some context had been developed, and on the basis of that context, an item has been designed. For example, the question number 13, that is everybody knows that health is wealth. Which one of the following would make ourselves unhealthy? 4 options are: number 1 option is walk every day in the morning. Number 2 or option B is consume a sufficient amount of water. Option C, consume excess fried food. And option D is make a habit of swimming. This item helps to assess whether the health consciousness is being generated among the learners or not. My next example is, that is the question number 14. In the next 24 hours, a gusty wind will blow at a 90 km/h speed, and there is a possibility of heavy rainfall. How will you alert the people of your surrounding area after hearing the news on television? There are 4 options. Option 1 is ask them to go to cultivate the field. Option B, tell them to go fishing in the river or the sea. Option C, tell them to go to play on the field. And option D is tell them to take shelter in a pakka house during the storm. This item helps to assess whether the learners will be able to observe natural phenomena or not. Moreover, this item also helps to assess whether the learners will be able to mention any way of protection from unfavorable natural phenomena or not. Thank you. Thank you, Anamita. I would like to ask Dr. Dhiman Basu to elaborate on some of the items that have been given in the MCQ adaptation package for class 5 environmental science. Thank you. আমি প্রথমে বাংলায় বলছি। আচ্ছা, একটা প্রশ্ন আছে, 7 নম্বর প্রশ্নটা ক্লাস 5 এর এমএসএ,
এক টুকরো বরফ রোদে রাখলে 2 ঘন্টা পরে তাকে আর দেখা যায় না। একাধিক ধাপে সংঘটিত এই পরিবর্তনকে তীর চিহ্নের সাহায্যে দেখালে ঠিক ক্রম হবে বলে অপশন গুলো আছে, যে সলিড থেকে লিকুইড, তারপরে গ্যাস, নাকি অন্য কম্বিনেশন গুলো। এই প্রশ্নটা রাখার আসল উদ্দেশ্যটা কি? আসল উদ্দেশ্যটা হচ্ছে যে সারা পৃথিবীতেই দেখা গেছে যে বাচ্চারা গ্যাসীয় অবস্থাটাকে বুঝতে পারে না, মানে কাইন্ড অফ আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানে আমরা সলিড আর লিকুইড যতটা ট্যাঞ্জিবল, যতটা হাতে ছুঁয়ে চোখে দেখে অনুভব করতে পারি, গ্যাসকে আমরা সেভাবে অনুভব করতে পারি না। এবং বাচ্চার কাছে এটা মস্ত বড় জিনিস, যা আমি দেখি না তাকে তার অস্তিত্বটা স্বীকার করাটা খুব শক্ত জায়গা একটা। তো এখানে ক্লাস 5 লেভেলে এটা একটা অত্যন্ত দরকারি জিনিস, যে সে এই পরিবর্তনটা সে রোজই দেখে, বিভিন্ন ভাবে বিভিন্ন স্টেজ গুলো দেখে। জামা কাপড় শুকোনোর সময় দেখে, বরফ বার করে এনে বাইরে রাখলে কি হয় সেটা সে দেখে, জল ফোটালে কি হয়। তাহলে এই আন্তঃ পরিবর্তন বা ইন্টারকনভার্সনটা তার মনোজগতের মধ্যে কতটা জায়গা করে নিয়েছে দেখার জন্য এই প্রশ্নটা এক। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা বললাম প্রথমে, যে গ্যাস অবস্থাতেও কিছু পদার্থ রয়েছে, অর্থাৎ পদার্থ যখন গ্যাসে পরিণত হচ্ছে সেই অবস্থায় তার অস্তিত্বটা নেই হয়ে যাচ্ছে না, সেটা সে বুঝতে পেরেছে কিনা দেখা যায় একটা অন্যতম বড় উদ্দেশ্য এই প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা প্রথমে পড়ে শোনাচ্ছি। একই রকমের 3টে বালতিতে কানায় কানায় জল ভরে রাখা আছে। প্রথমটায় একটা ফুটবল আকারের নিরেট লোহার বল, দ্বিতীয়টা একটা ক্রিকেট বল, আর তৃতীয়টায় 5টা কাচের মার্বেল দেওয়া হলো। প্রত্যেক বালতি থেকে কিছুটা জল উপছে পড়লো, যতটা জল উপছে পড়বে তার ক্রম হলো। এটা বলার পরে 4টে অপশন আছে, যে কোন বালতির ক্ষেত্রে আগে পরে করে 4টে অপশন, প্রথম গ্রেটার দেন দ্বিতীয়, তৃতীয়, এভাবে। এখানকার উদ্দেশ্যটা কি ছিল? এখানে আমরা যদি দেখি যে ভৌত পরিবেশে একটা বাচ্চার কিন্তু ভলিউমের ধারণাটা একটা মস্ত বড় ধারণা, এবং খুব সত্যি কথা বলতে গেলে এটা সে প্রত্যেকদিন দেখে যে একটা টেবিলে কিছু জিনিস রাখলে আরো অনেকগুলো জিনিস রাখার জায়গা কমে যায়, সুটকেসে বা ব্যাগে বই ভর্তি করলে আরো বই ভর্তি করার জায়গা কমে আসে ক্রমশ। তাহলে এই সে অপারেশনালি জিনিসটা বোঝে যে কিছু জিনিস বেশি হয়ে গেলে তারা অনেকটা জায়গা রাখছে। তারা কিন্তু এই জিনিসটা প্রথমে বোঝে চ্যাপ্টার বা যার মধ্যে ততটা 3 ডাইমেনশনালিটি ফুটে উঠছে না সেরকম কিছু থেকে, তারপর তারা ভলিউম অর্থাৎ 3 ডাইমেনশনে যায়। সেন্স অফ স্পেস এটা একটা অন্যতম দরকারি জিনিস, যেটা দেখা উচিত যে একটা ছোট বাচ্চা বুঝতে পেরেছে কিনা এই স্তরে। একটু আগে আমরা আলোচনা করছিলাম তখন আরেকটা সেন্স এর সঙ্গে রিলেটেড কিন্তু একটু দূরের স্পেশালিটি নিয়ে আলোচিত হচ্ছিল। ম্যাপ যখন আমরা করছি আলোচনা তার প্রশ্ন সংক্রান্ত, সেখানে যেভাবে স্পেশালিটি আসছে, সেন্স অফ স্পেস আরেকটা দিক থেকে এখানে সেই 3rd ডাইমেনশনটা ভলিউম, সে মানে উচ্চতা এবং তার রিলেটেড কনসেপ্ট ভলিউমে বুঝতে পেরেছে কিনা দেখার জন্য এটা করা হলো, প্রশ্নটা করা হয়েছে। এখানে কিভাবে সে ভাববে যে একটা তার ধারণায় আছে একটা ফুটবলের মতো জিনিস কত বড় হয়, মার্বেল কত ছোট হয়, আর ক্রিকেট বল একটা হাতে ধরার মতো জিনিস। তাহলে এই তিনটের যে ভলিউমের একটা গ্রেডেশন আছে এন্ড দ্যাট দে টেক আপ সাম স্পেস, এই ধারণাটাই তার হওয়া দরকার। এবং সেখানে সে কিন্তু কিভাবে বুঝছে, চোখে দেখে বোঝাচ্ছে। আরেকটা হতে পারে যে সে কতটা তরলকে অপসারিত করছে, অর্থাৎ ইন টার্মস অফ ভলিউম অফ সাম আদার মেটেরিয়াল সে কিন্তু অ্যাসেস করছে যে কোনটা বড়, কোনটা ছোট, কোনটা মাঝারি। এটা দেখাটা একটা অন্যতম দরকারি জিনিস। যে তাহলে আমরা এখানে দেখলাম যে আমরা এখানে তার ভৌত পরিবেশে সেই বাচ্চা যা শেখে বা দেখে এবং তার যেগুলো জানা উচিত সেই প্রশ্নগুলো, সেই দিকগুলো আমরা এখানে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। Now I'll switch over to English. The first question goes like this. When kept in the sun for 2 hours, a piece of ice cannot be seen. A change that occurs through more than one state is represented by the sequence. So the first option goes like this: solid goes to gas and then to liquid, and other options like that by similar combinations. Now the point of asking such a question is this: often children forget to appreciate the fact, or they are not actually able to appreciate the fact that gas also is a form of matter which is composed of particles. Although we are not discussing about particles at this level, but it takes a volume, it has some mass, and these two attributes are very important for us to appreciate the physical world around us. So we have raised this question to assess whether the students have been able to appreciate the existence of the gaseous phase, and also to assess whether they have understood the correct sequence of events, that the solid melts,
then it produces a liquid, and when the liquid evaporates, it gets to the vapor phase. The second question goes like this. Three identical buckets were filled with water to the brim. In the first one, a solid iron ball about the size of a football was dropped. In the second bucket, a cricket ball, and in the third one, 5 glass marbles were dropped. In each case, some water was spilled. The order of the volume of water that spilled is, and 4 options are given. Now here, we are trying to assess one very important aspect about the physical world that we belong to. That is the sense of space. Everything that we see around us has some mass and takes up some volume. It's important that a child belonging to this age appreciates the relative nature of a particular quantity. We are not asking him or her to pronounce the unit required for measuring such a quantity, but we are here to assess the important ability to appreciate volume. That is the 3-dimensionality of matter at all levels. So this question is important for us to find out whether he or she has understood this important aspect, that everything in this world takes up some volume. So these two questions focus more on the physical aspects of the environment to which it belongs, and there are other questions like this. Thank you. Thank you, Dr. Basu. And with this, I would like to conclude this session. You already have the idea about the background on which some of the items are set, and what is required of you is this: when the students come to you for help for answering these items, you will be doing the needful by providing them the adequate support. Thank you. আমি এই কথা বলে আজকে শেষ করব যে আপনারা এতক্ষণ যেটা শুনলেন, আমরা কয়েকটি নমুনা প্রশ্ন এবং তার প্রশ্নের যে প্রেক্ষাপট সেটা নিয়ে আলোচনা করলাম, যে কিভাবে বা কেন আমরা কোন প্রশ্নগুলো রেখেছি, কি কি দক্ষতা আমরা অ্যাসেস করার চেষ্টা করছি, এবং আমরা আশা করব যে আপনারা শিক্ষার্থীদের বিভিন্ন এই এমসিকিউ অ্যাপ্লিকেশন প্যাকেজের উত্তর করার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন তাদের যে কোয়ারি আপনাদের কাছে আসবে সেগুলো আপনারা যথাযথভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে তাদেরকে সাহায্য করবেন, এবং আমরা আশা রাখবো যে আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা পাবো। আমি এই বলে আজকে আমাদের এই সেশনটা শেষ করব। ধন্যবাদ, নমস্কার। না না না, এবারে রেকর্ডিংটা আছে, লাইভ শেষ।